সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। সৃষ্টি সেন্টার স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের ইতিহাস ক্লাস নেব। ইতিহাসের যে বিষয়টি তোমাদের পড়াবো সেটি হচ্ছে ৭০ নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। তাহলে ৭০ নির্বাচনে কি ঘটনা ঘটেছিল, কি ছিল সেই ৭০ নির্বাচনের পটভূমি, তার ফলাফল কি ছিল, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা তোমাদের বইয়ের ১৩ অধ্যায়ে গেলে এই টপিকটি পাবে। অবশ্যই তোমরা আমি যখন ক্লাস করাবো তোমরা সুন্দরভাবে লাইনগুলো আন্ডারলাইন করে নিবে এবং ইম্পর্টেন্ট যে নথিগুলো আছে সেগুলোতে আমি বোর্ডে লিখবো। তো শিক্ষার্থীরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। ৭০ নির্বাচন মুক্তিযুদ্ধ সম্পর্কে বলছি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সামরিক শাসন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের ওপর একের পর এক নিপীড়নমূলক আচরণ করে, তখনই এদেশের জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, যার পরিণতি ছিল ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান। তাহলে কত সালে গণ অভ্যুত্থান হয়েছিল? ১৯৬৯ সালে। তোমরা সবাইকে নোট করবে। কিংবা ১৯৬৯ সালে কি হয়েছিল? ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান হয়েছিল। এই অভ্যুত্থানে ২৫শে মার্চ আইয়ুব খান পদত্যাগ করলে তার উত্তরসূরি জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তান গণতন্ত্র ফিরিয়ে আনার আস্থা দেন। তাহলে ২৫শে মার্চ আইয়ুব আলী পদত্যাগ করে? ২৫শে মার্চ পদত্যাগ করে আইয়ুব আলী খান। আচ্ছা, তার উত্তরসূরি হিসেবে কে সামরিক ক্ষমতা দখল করে? তার উত্তরসূরি হিসেবে জেনারেল ইয়াহিয়া খান। তোমাদের হচ্ছে ইয়াহিয়া খান সেই আসনে বসে তাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আস্থা দেয়। আচ্ছা, তিনি ঘোষণা করেন জনগণের নির্বাচিত প্রতিনিধি হতে সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করার, যার পরিপ্রেক্ষিতে ১৯৭০ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের কথার উপর ভিত্তি করে কিন্তু ১৯৭০ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের ধারণা ছিল হয়তো বাঙালি এই নির্বাচনে কোনো কিছুই করতে পারবে না, তাদের ক্ষমতা তাদের কাছেই থাকবে, এরকম ধারণা তাদের কাছে ছিল। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয় অর্জন করলেও পাকিস্তানি শাসক গোষ্ঠী নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি করে। প্রথমে আমি তোমাদের যে বিষয়টি বলেছিলাম, পশ্চিম পাকিস্তানের শাসকদের বিশ্বাস ছিল এই নির্বাচনে হয়তো বাঙালি কিছুই করতে পারবে না, কিন্তু বিপুল ভোটে আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে জয়যুক্ত হয়। কিন্তু শাসক গোষ্ঠী নির্বাচনের জয়লাভ করার পরেও ক্ষমতা হস্তান্তর করতে চায় না, তারা গড়িমসি করে। এক পর্যায়ে তারা ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন কূটনৈতিক কৌশল অবলম্বন করে এবং শেষ পর্যায়ে এদেশের নিরীহ মানুষের ওপর নির্বাচিত অত্যাচার ও আক্রমণ শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করে। তারপর তার নির্দেশে মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। তাহলে দেখো, ১৯৭০ সালে আওয়ামী লীগ কিন্তু জয়যুক্ত হয়েছিল, তখনই কিন্তু বাঙালি স্বাধীনভাবে বাঁচতে পারত। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী কি করে? নির্বাচনে জয়লাভ করার পরেও তারা শাসন কার্য তাদের হাতে রেখে দেয়, তারা বিজয়ের কোনো উল্লাস বাঙালিদের উপরে করতে দেয় না। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের ঘোষণা দেয়, আর দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে কিন্তু বাঙালি তার নিজস্ব অস্তিত্ব ফিরে পায়, তারা স্বাধীন একটি দেশ ফিরে পায়। ১৯৭০ সালে সাধারণ নির্বাচন ও তার পরবর্তী ঘটনা বলছি। ইয়াহিয়া খান ক্ষমতায় এসে ১৯৭০ সালের ২৬শে মার্চ এক বেতার ভাষণে পরবর্তী নির্বাচন ও নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা
ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তাহলে কত তারিখে ইয়াহিয়া ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়? 26শে মার্চ এক বেতারে, কোথায়? এক বেতার ভাষণে সে ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কত সালে? 1970 সালে। এরই ধারাবাহিকতায় 1970 সালে 1 জানুয়ারি থেকে সর্বপ্রকার বিধিনিষেধ প্রত্যাহার করে পুনরায় রাজনৈতিক তৎপরতার অনুমতি দেওয়া হয়। পাশাপাশি 5 অক্টোবর জাতীয় পরিষদ ও 22 অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে 7 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর অনুষ্ঠিত হয়। তাহলে প্রথমে তারিখ দুটি ছিল 5 অক্টোবর এবং 22 অক্টোবর, কিন্তু সেই তারিখ তারা পিছিয়ে দেয় 7 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর। তবে 12 নভেম্বর পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হওয়ায় ওই সব অঞ্চলে 1971 সালের 17 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে কত তারিখে ঘূর্ণিঝড় হয়েছিল? প্রচন্ড পূর্ব পাকিস্তানে প্রচন্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়েছিল 12 নভেম্বর 1970 সালে। তোমরা তারিখটি খুব খেয়াল করবে। আচ্ছা, তারপরে যে অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস হয়েছিল সেই অঞ্চলগুলোতে পরবর্তীতে কবে নির্বাচন হয়েছিল? পরবর্তীতে 1971 সালে 17 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কারণ কি? ঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে ওই অঞ্চলগুলোতে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে 1971 সালে 17 জানুয়ারি সেই অঞ্চলগুলোতে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দেখো, আইনগত কাঠামো আদেশ। ইয়াহিয়া খান 1970 সালের 28 মার্চ জাতির উদ্দেশ্যে এক ভাষণে নির্বাচিত সংক্রান্ত আইনগত কাঠামো আদেশ ঘোষণা করেন। সেখানে তিনি মূলত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য সংখ্যা কত হবে, ভোটদানের প্রক্রিয়া কি হবে, কতদিনের মধ্যে নির্বাচিত পরিষদ সংবিধান রচনা করবে এবং পাকিস্তানের 2 অংশের মধ্যে সমন্বয় সাধনের জন্য বিশেষ কিছু দিক তুলে ধরেন। তাহলে তার এই আদেশের ভিতরে কিন্তু বেশ কিছু বিষয় সে তুলে ধরে। তার ঘোষণায় বিশেষ দিকগুলো ছিল: পশ্চিম পাকিস্তানে এক ইউনিট ভেঙে দিয়ে সাবেক প্রদেশগুলো পুনঃপ্রতিষ্ঠান করা হবে, যা 1 জুলাই 1970 সালে অনুষ্ঠিত হবে। তাহলে বলেছে পশ্চিম পাকিস্তানের ইউনিটটি ভেঙে দেওয়া হবে এবং পুনঃপ্রতিষ্ঠা করা হবে। সেটি কত তারিখে? সেটি 1970 সালের 1 জুলাই। 13 জন মহিলা প্রতিনিধি নিয়ে 313 আসনের জাতীয় পরিষদ হবে। তাহলে কতজন মহিলা নিয়ে? 13 জন মহিলা নিয়ে। আর প্রতিনিধি থাকবে হচ্ছে 313 জন। 313টি আসনে জাতীয় পরিষদ হবে। আচ্ছা, আর 621 জন সদস্য নিয়ে হবে 5টি প্রাদেশিক পরিষদ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা এই লাইনগুলো খুব সুন্দরভাবে আন্ডারলাইন করবে, কারণ এগুলো কিন্তু তোমাদের নৈবিত্তিকে আসতে পারে। তাই অবশ্যই তোমরা এই লাইনগুলো খুব ভালোভাবে আন্ডারলাইন করে নিবে। তাহলে কতজন মহিলার কথা বলা হয়েছে? এখানে 13 জন মহিলাকে নিয়ে পরিষদ তৈরি করা হবে। পরিষদের আসন সংখ্যা থাকবে হচ্ছে 313টি আর সদস্য হবে 612 জন। দেখো, পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের আসন বন্টন আমি তোমাদের এটি লিখে দেখাচ্ছি। একটি সুন্দর ছক তৈরি করে এখানে দেওয়া আছে। তোমরা তোমাদের বই খুললে এটি দেখতে পাবে। আমি ছকটি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে যে বিষয়টি আছে সেটি হচ্ছে অঞ্চল। প্রথমেই আছে অঞ্চল, এরপরে জাতীয়
দেখো জাতীয় পরিষদ, প্রথমে আছে অঞ্চল, তারপরে জাতীয় পরিষদ, তারপরে প্রাদেশিক পরিষদ। শিক্ষার্থীরা দেখো তিনটি ছক করেছে, প্রথমে পূর্ব পাকিস্তান, তারপরে আছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। পশ্চিম, দেখো পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। এভাবে ছকটিতে প্রথমে অঞ্চলের নাম লেখা আছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারপর জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ। দেখো এখানে আছে সাধারণ মহিলা, তারপরে মোট। এভাবে আমি কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে এখানেও আছে সাধারণ, মহিলা এবং মোট। প্রথমে যেটি আছে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 162 জন সাধারণে থাকবে পূর্ব পাকিস্তানে, আর পশ্চিম পাকিস্তানে 138 মহিলা থাকবে 7 জন, পশ্চিম পাকিস্তানে 6, মোট 144। এভাবে তারা মন্ডি পরিষদের কাঠামো তৈরি করে এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে। একইভাবে আমি তোমাদের দেখায় দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইয়ের 173 পৃষ্ঠাতে গেলে বিষয়টি দেখতে পারবে। তাহলে আমি আজকে তোমাদেরকে 1970 সালে নির্বাচন সম্পর্কে আলোচনা করলাম এবং তার ফলাফল পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থাপন করব। তোমরা অবশ্যই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো বাসায় পুনরায় দেখবে এবং শর্ট সাজেশনের উপরে তোমরা বাসায় সুন্দরভাবে প্রস্তুতি নিবে। তো শিক্ষার্থীরা ক্লাস আজকে এখানে শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।